ছাই মাখা স্বপ্নেরা সব উড়ান দেবে জানি, অন্ধকারে জ্বলবে মশাল, দেবে আলোর হাতছানি। হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি তোমাদের এই যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট এক্স্যাক্টলি কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জীবনে, ঠিক কতটা প্রভাব ফেলতে পারে একটা রেজাল্ট, একটা কাগজের টুকরো, এটা নিয়েই আজকে ইন ডিটেলস তোমাদের সাথে আলোচনা রাখবো। একদম সরাসরি প্রত্যেকটা পয়েন্টকে টাচ করব এবং একদম এক্স্যাক্টলি প্রত্যেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে চলেছি। সো শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো। চলো একদম শুরুতে জেনে নিই যে তোমাদের রেজাল্ট অনেকের ভালো হয়েছে, অনেকের মোটামুটি হয়েছে, অনেকের খারাপ হয়েছে। তোমরা যে যেমনই রেজাল্ট করে থেকো অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও যে রেজাল্ট কেমন হয়েছে। এটা তোমার বাড়ির মা বাবা বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী নয় যে রেজাল্ট খারাপ হয়েছে শুনে তোমার উপর তুচ্ছ-তাচ্ছিল্য করবে, তোমাকে বকবে, মারবে। এটা আমিনুর স্যার তোমাকে রেজাল্ট ভালো হলেও ভালোবাসবে, রেজাল্ট খারাপ হলেও ভালোবাসবে। এইবার আসি যে তোমরা প্রত্যেকে কমেন্টটা করে দিও এক্স্যাক্টলি আমাদের রেজাল্ট কোন কোন জায়গায় গুরুত্বপূর্ণ, অর্থাৎ এইচএস এর রেজাল্টটা ঠিক কোন কোন জায়গায় কাজে লাগে, বা এইচএস এর রেজাল্টটা ঠিক কোন জায়গাতে তোমাদের যেতে গেলে প্রয়োজন। চলে এসো একদম শুরুতে আমরা তিনটে সেকশনের কথা বলবো ফর কম্পিটিটিভ এক্সাম: নিট, জেই মেন, জেই অ্যাডভান্স এবং ডাব্লিউবিজেই। নিট অ্যাসপিরেন্টস যারা, অর্থাৎ যারা নিট এক্সাম দিতে চাও, তাদের 50% জেনারেলের জন্য লাগে এবং 40% এসসিদের জন্য লাগে, রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। অর্থাৎ যারা তোমরা নিট এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছ, নিট এক্সাম দিতে চাইছো, তাদের মিনিমাম 50% মার্কস রাখতে হবে যদি জেনারেল হয়ে থাকো। তুমি যদি নিটে বসতে চাও এবং ঠিক একই রকম ভাবে তুমি যদি রিজার্ভ অর্থাৎ এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে 40% মার্কস তোমার লাগবে। জেই মেনের জন্য 45 অ্যাবাভ থাকলেই তুমি জেই মেনের জন্য অ্যাপ্লিকেবল। রিজার্ভের ক্ষেত্রে অর্থাৎ এসসি এসটি ওবিসির ক্ষেত্রে 40% হলে অ্যাপ্লিকেবল। যেই অ্যাডভান্সের জন্য জেনারেলদের 75% মার্কস লাগে, যেই অ্যাডভান্স দেওয়ার জন্য বা যেই অ্যাডভান্স কোয়ালিফাই করার পর কলেজে চান্স পাওয়ার জন্য, এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের লাগে 65%, অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি তাদের 65%। ডাব্লিউবিজেই 45% মার্কস লাগে তোমার জেনারেলদের জন্য, ইংরাজিতে ওভারঅল 30% মার্কস লাগে এবং রিজার্ভ ক্যান্ডিডেট যারা এসসি এসটি ওবিসি তাদের জন্য 40% মার্কস লাগে। এবার আসি তোমরা নিট বা ডাব্লিউবিজেই যারা দিতে চাও, আমার মনে হয় শুধুমাত্র যেই মেনটাও নয়, যেই অ্যাডভান্সটা বাদে বাকি সমস্ত যে নাম্বার ক্রাইটেরিয়া, অর্থাৎ যে নাম্বারটা তোমাদের লাগছে সেটা অনায়াসেই প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি শুধুমাত্র পাশ করে তাও সে পেয়ে যাবে। তার কারণ 30% প্র্যাকটিক্যাল, লিখে সে যদি 25 পায় 55%, সে নিটও দিতে পারবে, সে ডাব্লিউবিজেইও দিতে পারবে। সুতরাং তোমরা পাশ করা মানে তোমরা নিট এবং ডাব্লিউবিজেইর জন্য অ্যাপ্লিকেবল হয়ে গেলে। শুধু যেই অ্যাডভান্সের জন্য একটা ঘাটতি থেকে যাচ্ছে 75% বা 65% যেহেতু লাগছে, সেটা হয়তো সবার উঠছে না। আর এখানে একটা বিষয় যে যেই অ্যাডভান্সের ক্ষেত্রে যে 75% লাগবে সেটা কিন্তু তিনটে সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই তিনটের উপর বেস করে 75%টা লাগবে। ঠিক আছে, তো এরপর আরেকটু দেখে নিই আমাদের জেনারেল লাইনে যদি আমরা কলেজে অনার্স বা পাশে ভর্তি হতে চাই, তাহলে আমাদের অনার্সের জন্য 40% থিওরিতে এবং প্র্যাকটিক্যালে 40%, মানে ওই ওভারঅল ধরতে গেলে 60% বা 55% মার্কস ওভারঅল আমাদের প্রয়োজন অনার্স নিতে ভালো কলেজে পড়ার জন্য। একটু ভালো কলেজে তুমি যদি যেতে চাও সেখানে পার্সেন্টেজ অফ মার্কসটা আরেকটু বেশি লাগে। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বেশ কিছু কলেজ আছে, আশুতোষ কলেজ থেকে শুরু করে আরও কিছু নামি দামি কলেজ, যেগুলোতে তুমি আরেকটু পার্সেন্টেজ বেশি হলে, বেলুর কলেজ, সেগুলোতে চান্স পেতে পারো। ওভারঅল যে মিডিয়াম ক্যাটাগরির কলেজগুলো আছে সেই কলেজগুলোতে তুমি 70% বা 60% অ্যাবাভ পেলে তুমি কিন্তু চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে,
এবার পাশের ক্ষেত্রে এমন কিছু নেই, পাশে তুমি যদি অনার্স ছাড়া পাশে যদি তুমি পড়তে চাও তাহলে তুমি যেমনই মার্কস পাও পাশে পড়তে পারবে, নির্দিষ্ট যে কোনো না যে কোনো কলেজ তোমাকে অবশ্যই অ্যাডমিশন নেবে। আর একটা এনডিএ এর ক্ষেত্রে 60% মার্কস অ্যালোটেড থাকে, এনডিএ এক্সাম অর্থাৎ যেটা ন্যাশনাল ডিফেন্স একাডেমি, 60% মার্কস অ্যালোটেড থাকে। এই রকম কয়েকটা এক্সাম বা কয়েকটা পরীক্ষা বা কয়েকটা ফিউচার প্ল্যানিং এর জন্য মার্কসটা তোমার উচ্চ মাধ্যমিকের দরকার। এছাড়াও জেনপাস, ইউজি থেকে শুরু করে আদার্স আরও বেশ কিছু বিএমএলটি আরও কিছু এক্সামিনেশন আছে, যে এক্সামিনেশন দিতে গেলে একটা মার্কস অ্যালোটেড থাকে, সেই মার্কসটা তোমাদের পেতে হয়। তো এই মার্কসটা ওই 40 to 60% এর মধ্যেই ভ্যারি করে, খুব বেশি যে চাই এমনটা নয়। সুতরাং যারা পাস করে গেছো, যারা ফার্স্ট ডিভিশন অর্থাৎ 300 অ্যাবাভ পাচ্ছ, তারা কিন্তু অবভিয়াসলি এই প্রত্যেকটা পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল, শুধুমাত্র যেই অ্যাডভান্স ছাড়া। তাহলে এখানে একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে, তোমরা অনেকেই মার্কস কম পেয়েছো বলে আপসেট, অনেকেই তোমাদের নির্দিষ্ট যে এক্সপেকটেশন অনুযায়ী মার্কস পাওনি বলে তোমরা অনেকেই খুব সমস্যার মধ্যে ডিপ্রেসড হয়ে আছো, অনেকের বাড়িতে ছোট বড় কথা শুনতে হচ্ছে, অনেকের পাড়া প্রতিবেশীর কাছে অনেক রকম তুচ্ছতাচ্ছিল্য শুনতে হচ্ছে, অনেকের অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে। এবার বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সামান্য পরিমাণ মার্কসগুলো যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি এই এক্সামগুলো তো দিতে পারছো। এই এক্সামগুলো দিতে পারছো মানে তুমি যদি এক্সাম কোয়ালিফাই করতে পারো, এই যে সমস্ত এক্সামগুলোর কথা বললাম, তারপর তোমার আর উচ্চ মাধ্যমিকের মার্কসটা সত্যিই কি কেউ মনে রাখবে? আচ্ছা, এক্সাম না কোয়ালিফাই করলে, ধরো তুমি কোনো এক্সাম কোয়ালিফাই করলে না, তুমি জাস্ট আফটার এইচএস তুমি কম নাম্বার পেয়েছো, তোমার এক্সপেকটেশন ছিল 80% বা 90%, তুমি পেয়ে গেছো 60% বা 70%। কয়েকদিন পর তুমি কলেজে ভর্তি হয়ে যাবে, যেহেতু নাম্বারটা পেয়ে গেছো এরকম, সেহেতু কোনো না কোনো কলেজে তোমাকে অ্যাডমিশন নিতেই হবে। কোনো না কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার পর কি তোমার আর মনে থাকবে যে তুমি নাম্বারটা কম পেয়েছো? বা তোমার পাড়া প্রতিবেশী, তোমার বাড়ির লোক কি তখনও তোমাকে খোঁচা দেবে? আমরা কি করি? আমরা ইনস্ট্যান্ট ডিপ্রেসড হয়ে ডিসিশন নিয়ে নিই। আমরা ইনস্ট্যান্ট ভেবে নিই যে তাহলে আমার জীবন শেষ। আমরা ইনস্ট্যান্ট ভেবে নিই যে আর আমাদের কিছু হবে না। আমরা ইনস্ট্যান্ট ভেবে নিই যে সব শেষ এখানেই, আমি যে এক্সপেক্ট করেছিলাম সেই নাম্বার পাইনি, সুতরাং আমিও আমাকে নিজেকে শেষ করে দেবো। যেটাকে তোমরা শেষ ভাবো, আলটিমেট সেটা কিন্তু শেষ নয়। তোমরা যখন কোনো খেলা করো তখন কি সবকিছু এক্সপেকটেশন অনুযায়ী হয়? যখন কোনো কাজ করো তখন কি সবকিছু এক্সপেকটেশন অনুযায়ী হয়? কখনোই কোনো কিছু এক্সপেকটেশন অনুযায়ী হয় না। হয়তো যে মেয়েটি বা যে ছেলেটি খুব ভালো পরীক্ষা দিয়ে এসে বাড়িতে এসে ভেবেছিল যে ম্যাথে 70 বা 80 স্কোর করবে, সেই ছেলেটি বা সেই মেয়েটি ম্যাথে 40 বা 50 পেয়ে গেছে। সবকিছু তার হাতে থাকে না, কিছু কিছু লাক অর্থাৎ আমাদের ভাগ্যের হাতেও থাকে, এবং সেই ক্ষেত্রে সত্যিই কিছু করার থাকে না। কিন্তু সে যদি থেমে যায়, সে যদি 40 পেয়েছে বলে ডিপ্রেসড হয়ে আর না চলে, তাহলে কিন্তু সেই নিজেকে নিজে শেষ করলো, তাহলে কোনো কিছু করার থাকবে না। তাই জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে যে অবশ্যই একটা রেজাল্ট, একটা মার্কশিট আমাদের জীবনকে থামিয়ে রাখতে পারে না। আমাদের জীবনে কন্টিনিউয়াসলি ক্রিকেট বলের মতো বল থ্রো হতে থাকে, অ্যান্ড উই আর দ্য ব্যাটসম্যান। আমরা হচ্ছি ব্যাট করছি, এবং কোনো একটা দুটো বল যদি আমাদের ব্যাটে না লাগে, যদি একটা দুটো বল ছেড়ে যায়, তাহলে তোমরা যদি ক্রিজ থেকে উঠে আসো, মাঠ থেকে উঠে আসো, তাহলে তোমরাই তোমাদের নিজেদের ভাগ্যটাকে খারাপ করছো, তোমরাই তোমাদের নিজেদেরকে শেষ করছো, এবং এর জন্য সম্পূর্ণরূপে দায়ী তোমরা। আচ্ছা, তোমরা সত্যি করে বলো তো, যে তোমার পাশের বাড়ির টোটোওয়ালা কাকু, বা তোমার যে মুদিখানার দোকান চালায় যে কাকুটা, বা তোমার কাকিমা, তোমার দিদি, যারা বাড়িতে কাজ করে, যারা হচ্ছে শুধুমাত্র কোনো রকম কোনো চাকরি বা কোনো পেশার সাথে যুক্ত নয়, তাদের রেজাল্ট কি কখনো ভালো নয়? তুমি দেখবে যে এমন মানুষ আছে, আমি আমার পরিচিতদের মধ্যে দেখেছি, যে এমন মানুষ আছে যে হয়তো ভ্যান চালাচ্ছে বা যে হয়তো চাষ করছে, কিন্তু সে হয়তো মাধ্যমিকে স্টার পেয়েছিল সেই সময়। তার মানে সেই স্টার পাওয়া ছেলেটাকে কেন ভ্যান চালাতে হচ্ছে আজ, কেন চাষ করতে হচ্ছে?
একটাই কারণ, সে নিজেকে ধরে রাখতে পারেনি, সেলফ কনফিডেন্স তার ঠিক ছিল না। সেই জন্যেই কিন্তু সে আজকে সেই জায়গা থেকে নেমে এসে ওই কাজগুলো করছে। এবং তুমি দেখবে যে তোমার স্কুলের হেড স্যার, তোমার স্কুলের হেড ম্যাম, তোমার কোনো পাশের বাড়ির খুব বড় ইঞ্জিনিয়ার দাদা, এমন অনেকেই আছে যারা হয়তো তোমরা রেজাল্ট দেখলে দেখতে পাবে যে যারা হয়তো 50% বা 60% স্কোর করে তারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশ করেছিল, কিন্তু আজকে কলেজের প্রফেসর, আজকে স্কুলের হেড টিচার, আজকে ইঞ্জিনিয়ার, আজকে বড় মাপের ডাক্তার অবভিয়াসলি আছে। আমার আশেপাশে এরকম মানুষ অনেক আছে এবং আশা করি তোমাদেরও আশেপাশে আছে। তাই জন্য রেজাল্ট নয়, আমি সবসময় যে কথাটা বলে থাকি, সেলফ কনফিডেন্ট, এই শব্দবন্ধটুকু যদি ভিতরে একদম মানে গেঁথে যায় তাহলে সব কিছুই পসিবল, তাহলে সব কিছুই ভেঙে এগিয়ে যাওয়া সম্ভব। তাহলে তোমার স্বপ্নের সোপান, তোমার স্বপ্নের উড়ান কেউ থামিয়ে রাখতে পারবে না। এই সেলফ কনফিডেন্স, এই পজিটিভিটি জিনিসটাই এমন। সুতরাং রেজাল্ট খারাপ বা ভালো যাই হোক না কেন, আজ থেকে 5 বছর বা 10 বছর পর তুমি কোন জায়গায় দাঁড়াবে সেটা ডিসাইড কখনোই তোমার এই রেজাল্ট, কখনোই তোমার এই একটা কাগজের টুকরো করবে না। সেটা ডিসাইড করবে কে? one and only you, your self confident and your positivity. ক্লিয়ার? অর্থাৎ এইটুকুই যদি থাকে তাহলে কেউ তোমাকে থামিয়ে রাখতে পারবে না। এইটুকুই যথেষ্ট। তোমরা যাকে দেখছো সামনে, সেও জীবনে বিরাট ভালো কিছু রেজাল্ট করে তোমাদেরকে জ্ঞান দিচ্ছে না, সেও জীবনে এই লড়াইটা করে জ্ঞান দিচ্ছে। সেও জীবনে এটুকু বুঝেছে যে রেজাল্ট নয়, বরং আত্মবিশ্বাস, বরং সেলফ কনফিডেন্ট, এটুকুই সবকিছু। সুতরাং তোমাদেরকেও এই আত্মবিশ্বাসটাই, সেলফ কনফিডেন্টটা গ্রো করতে হবে। তোমাদেরকেও স্থির করতে হবে যে আমি যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নের শীর্ষে পৌঁছানো না পর্যন্ত আমি থামছি না। পৃথিবীর কোনো শক্তি নেই যে এই স্বপ্ন থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে, এই স্বপ্নে এবং আমার মাঝখানে পাঁচিল গাঁথতে পারবে। সুতরাং তোমার যদি এই আত্মবিশ্বাস থাকে তাহলে কোনো কিছুই তোমাকে থামিয়ে রাখতে পারবে না। আজকে 1 থেকে শুরু করে প্রায় 80,000 ছেলে মেয়ের কাছে পৌঁছেছি শুধুমাত্র এই স্বপ্নের জন্য, শুধুমাত্র এই আত্মবিশ্বাসের জন্য, সেলফ কনফিডেন্টের জন্য। না হলে আমার থেকে ভালো টিচার কি এই পশ্চিমবঙ্গে নেই? অনেক ভালো টিচার আছে, আমি বিশ্বাস করি অনেক ভালো টিচার আছে, কিন্তু হয়তো সেই কনফিডেন্টটা যেটা আমার মধ্যে গ্রো করেছে সেটার অভাব তাদের আছে, তাই আজ তারা সেই জায়গায় পৌঁছতে পারেনি, আমি পেরেছি। সো তুমিও পারবে যদি তোমার মধ্যে সেই কনফিডেন্টটা বিল্ড করতে পারো, যদি লেগে থাকতে পারো, যদি দিনকে রাত করতে পারো, যদি অসম্ভবকে সম্ভব করতে পারো। এটুকুই, এটুকুই যথেষ্ট। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভরে। একদম লেগে পড়ো, রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক, আর পিছনে তাকানোর সময় নেই, এগিয়ে যেতে হবে। দৌড়াও, দৌড়তে না পারলে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও, কিন্তু দাঁড়িয়ে যেও না। এটুকুই। এগিয়ে চলো, এগিয়ে চলো, অনেকটা দূর যেতে হবে। পথের দাবি পথেই রবে, পথেই দেখা হবে। বন্ধু, তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে। আগামীতে বিপ্লব ঘটাও, একদম মানে ফিনিক্স পাখির মতো নিজেকে ছিন্ন ভিন্ন করে আগুনে পুড়িয়ে দিয়ে আবার নতুন করে সৃষ্টি করো, দাবানল তৈরি করো এবং স্বপ্ন ছোঁও। আছি, আমি আছি, শেষ পর্যন্ত আছি, শেষ পর্যন্ত তোমাদের হাত ধরে আছি এবং শেষ পর্যন্ত তোমাদের এই লড়াইয়ের পাশে আছি। চলো, দাঁতে দাঁত চেপে আছি। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা সারা পৃথিবীতে নাম করবে, সারা পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছবে। জয় হিন্দ।